সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ আয়োজিত আমাদের পাঠশালায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যথারীতি আমি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের উপরই আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়, অর্থাৎ বাংলাদেশি মুদ্রা ও নোট। এই অধ্যায়ের উপর আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই জেনে নিই মুদ্রা কি। একটু ভালোভাবে খেয়াল করবে। মুদ্রা হলো একটি বিনিময়ের মাধ্যম, যার সাহায্যে কোনো পণ্য বা দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। কথাটা বুঝতে একটু সমস্যা হতে পারে তোমাদের, আমি একটু ব্যাখ্যা করে বলছি। মুদ্রা হলো একটি বিনিময়ের মাধ্যম। তাহলে বিনিময়ের মাধ্যম বলতে কি বোঝাচ্ছে? যেমন আমরা যদি বাজার থেকে কোনো কিছু ক্রয় করতে যাই বা কিনতে যাই, তখন আমরা ওই পণ্য বা ওই জিনিসটার বিনিময়ে বিক্রেতাকে একটা কিছু দিই। আমরা কি দেই? এটা একটা কাগজ জাতীয় বা পয়সা জাতীয় কিছু একটা দেই। আমাদের দেশে এই কাগজ বা পয়সা জাতীয় যেই জিনিসটা আমরা দেই বিক্রেতাকে, এটাকে বলা হয় কি? টাকা। তাহলে আমাদের দেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। তাহলে এই যে আমরা একটা পণ্য আনলাম এবং তার বিনিময়ে আমরা কিছু একটা দিলাম, এটাই হচ্ছে কি? বিনিময়ের মাধ্যম। এটাই হচ্ছে বিনিময়। আর এই বিনিময়ের মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করে থাকি কি? মুদ্রা। তাহলে এখন দেখো, মুদ্রাকে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ধাতব মুদ্রা আর একটা হচ্ছে কাগজি মুদ্রা বা নোট। তাহলে মুদ্রাকে কয়টা ভাগে ভাগ করা যাচ্ছে? দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধাতব মুদ্রা আর একটা হচ্ছে কাগজি মুদ্রা বা নোট। তাহলে এখন আমরা দেখব পৃথিবীর বিভিন্ন দেশে এই মুদ্রাকে বিভিন্ন নামে ডাকা হয় বা বিভিন্ন নামে পরিচিত। যেমন বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, ভারতের মুদ্রার নাম রুপি, জাপানের মুদ্রার নাম ইয়েন এবং আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার। তাহলে এখানে দেখো আমরা কি বললাম? এই যে টাকা, রুপি, ইয়েন, ডলার, এই প্রত্যেকটাকেই কিন্তু আমরা বলবো কি এক কথায় মুদ্রা। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে এই মুদ্রাটা বিভিন্ন নামে পরিচিত। তাহলে এখন আমরা একটু ধাতব মুদ্রা, যেটা ধাতব মুদ্রার সম্পর্কে একটু সামান্য ধারণা নেই। দেখো, প্রাচীনকালে কোনো কাগজি মুদ্রার প্রচলন ছিল না। এখন আমরা যেটাকে টাকা বলছি, এরকম কাগজি মুদ্রার কোনো প্রচলন ছিল না। তখন ধাতব মুদ্রার প্রচলন ছিল। তখনকার দিনে যে ধাতব মুদ্রাগুলো ব্যবহার হতো সেগুলো ছিল স্বর্ণ, রৌপ্য, তামা, পিতল ইত্যাদি বিভিন্ন ধরনের ধাতু দ্বারা তৈরি। অর্থাৎ আমরা প্রায়শই শুনতে পাই স্বর্ণের মুদ্রা, রৌপ্য মুদ্রা, এগুলো ছিল কি আগেকার দিনে, এখনকার সময়ে না। এখন আমরা এগুলি ব্যবহার করি না। আর আমাদের দেশে বর্তমানে যে ধাতব মুদ্রাগুলি প্রচলিত আছে তার প্রায় সবকটাই অ্যালুমিনিয়াম এবং ইস্পাত নামক ধাতু দিয়ে তৈরি। এটা অবশ্য তোমাদের বইয়ের আলোচ্য বিষয় না, বইয়ে তোমাদের সরাসরি দেয়া নেই। তোমাদের জানার জন্য বা বোঝার জন্য আমি বিষয়টা একটু ব্যাখ্যা করলাম। তাহলে আমাদের দেশে যেই ধাতব মুদ্রাগুলি প্রচলিত, এগুলোকে আমরা বলছি কি? ধাতব মুদ্রা বলছি। ধাতব মুদ্রা কেন বলা হচ্ছে? কারণ এটা এক এক ধরনের ধাতু দিয়ে তৈরি। অর্থাৎ আমাদের দেশের যে ধাতব মুদ্রাগুলি আছে এগুলো হচ্ছে কি অ্যালুমিনিয়াম এবং ইস্পাত নামক ধাতু দ্বারা তৈরি। তাহলে এখন দেখব কি যে বাংলাদেশে প্রচলিত কিছু কাগজি মুদ্রা বা নোট ও ধাতব মুদ্রা বা পয়সার নাম। তাহলে এখানে পয়সা কেন বলা হচ্ছে? আমরা যেটাকে ধাতব কয়েন যেটাকে বলি সেটাকে বলা হচ্ছে কি পয়সা, আর যেটাকে আমরা টাকা বলছি সেটা নোট। কিন্তু দুইটাই কিন্তু মুদ্রা। একটা হচ্ছে কি মুদ্রা? কাগজি মুদ্রা, আর একটা হচ্ছে ধাতব মুদ্রা। তাহলে কাগজি নোটগুলো কি কি আমাদের দেশে প্রচলিত আছে? যেমন 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট। সম্প্রতি আরেকটি নোট আমাদের টাকার সাথে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট। তাহলে এই কাগজি নোটগুলোই আমাদের দেশে বর্তমানে প্রচলিত আছে। এখন আমরা দেখব যে আমাদের দেশে যে ধাতব মুদ্রাগুলি প্রচলিত আছে সেগুলো কী কী। 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকার পয়সা, 2 টাকার পয়সা, 5 টাকার পয়সা। এর মধ্যে একটু খেয়াল করে দেখো যে 1, 5, 10 ও 25 পয়সার যে মুদ্রাগুলি আছে এগুলির ব্যবহার কম বলতে কি যে আইনগতভাবে এগুলি প্রচলিত আছে। আমরা কেউ যদি বলি 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা কোনো এখন চলে না,
এটা সত্য কথা, কিন্তু আমাদের আইন অনুসারে এখনও কিন্তু এই পয়সাগুলোর কি প্রচলন আছে। এগুলোকে বলা হচ্ছে কি সচল মুদ্রা। কোন মুদ্রাগুলির কথা বলছি? এই যে 1, 5, 10 ও 25 পয়সার যে মুদ্রাগুলি আছে এগুলিকে বলা হচ্ছে সচল মুদ্রা, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে অচল। অর্থাৎ ব্যবহারিক ক্ষেত্রে আমরা এই মুদ্রাগুলির এখন খুব দেখতে পাই না, কিন্তু 50 পয়সার মুদ্রাটাও অনেকটা এই ব্যবহারিক ক্ষেত্রে অচলের পর্যায়ে এখন খুব একটা দেখা যায় না 50 পয়সার মুদ্রাও। তাহলে আমরা মানে এই সবকটা মুদ্রাকেই কিন্তু আমরা কি বলবো? প্রচলিত ধাতব মুদ্রা। তাই বলে 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সাকে কিন্তু প্রচলিত নাই কথা বলতে পারবো না। কেন পারবো না? কারণ এগুলি আইনগতভাবে এখনো প্রচলিত আছে। এরপর দেখো টাকার সাথে পয়সার সম্পর্কটা কি। আমরা টাকা আর পয়সা এই দুইটা একটার সাথে আরেকটার সম্পর্ক কি? টাকার ভগ্নাংশ হলো পয়সা। যেমন 50 পয়সা যোগ 50 পয়সা সমান কত? 100 পয়সা। আর আমরা এটাও জানি যে 100 পয়সা সমান সমান কি? 1 টাকা। তাহলে এখন আমরা আমাদের বই থেকে কিছু উদাহরণ দেখব, কিছু অঙ্ক আমরা সলভ করার চেষ্টা করছি। দেখো তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 76, এখানে একটা প্রশ্ন যে 10 টাকার 20টি নোট সমান কত টাকা। তাহলে এটা আমরা কি করব? 10 টাকার 20টি নোট সমান কত টাকা? দেখো 10 টাকার 20টি নোট, যে 10কে যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত টাকা হয়। এক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো এখানে আমরা এত, যেহেতু এটা সংক্ষিপ্ত আকারের প্রশ্ন, আমরা এত বড় করতে যাব না। এখানে আমরা শূন্য কটা আছে দেখব। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুইটা শূন্য, আর 2 একে 2। দেখো আমাদের দশস্থানীয় মান হওয়া সত্ত্বেও গুণটা কিন্তু আমরা খুব সহজেই করে ফেললাম। এখানে যে শূন্যগুলি ছিল, শূন্যগুলি প্রথমে গুণে বসালাম, তারপর 2 একে 2। এভাবে তোমরা এরকম এক কথার উত্তর জাতীয় বা নৈবিত্তিক টাইপের যদি কোনো প্রশ্ন আসে এগুলি সলভ করবো। তাহলে এখানে কত হচ্ছে? 10 টাকার 20টি নোট সমান কত হবে? 200 টাকা। এরপর দেখো 100 টাকার 10টি নোট সমান কত টাকা। একইভাবে যদি আমরা কাজটা করি, এখানে কি বলা হচ্ছে যে 100 টাকার 10টি নোট সমান কত। তাহলে 100 টাকার 10টি নোট, এটাও যদি আমরা গুণ করি, এখানে শূন্য কটি একটু খেয়াল করে দেখো, 1, 2, 3। তাহলে 1, 2, 3টি শূন্য, আর 1 একে 1। তাহলে কত হলো? 1000 টাকা। আমরা কিন্তু খুব দ্রুত করে ফেললাম এই গুণটা। মুখে মুখে করা যাবে এই সমস্ত অঙ্কগুলো, কারণ তোমরা গুণ, ভাগ, যোগ, বিয়োগ এগুলি খুব ভালো জানো। আমরা প্রায় শেষ দিকে আছি বছরের। তোমাদের এই আলোচনাটা হচ্ছে আজকে 4র্থ মাসিক পরীক্ষার সিলেবাসের উপর। এর মধ্যে তোমরা 2য় মাসিক পরীক্ষা শেষ করে ফেলেছ। এরপর দেখো 3 নাম্বার, যে 20 টাকার কতটি নোট সমান 100 টাকা। এখন আমরা কি করব? 20 টাকার কতটি নোট সমান 100 টাকা। তাহলে আমরা যদি এটাকে 20 দিয়ে 100কে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কতটি নোট সমান 100 টাকা হবে। তাহলে 20 দিয়ে যদি 100কে ভাগ করা হয়, দেখো তো কি হয়। 10-এর মধ্যে তো ভাগ করা যাচ্ছে না। আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5, 0, 0, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে? 5টি নোট। তাহলে 20 টাকার কতটি নোটে 100 টাকা হবে? 5টি নোটে 100 টাকা। এরপর দেখো 2 টাকার কতটি নোট সমান 100 টাকা। একইভাবে আমরা যদি 2 দিয়ে 100কে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 2 টাকার কতটি নোটে 100 টাকা হবে। তাহলে 2 দিয়ে 10-এর মধ্যে ভাগ করলে কত হচ্ছে? 5 দুগুণে 10, তারপর 0, 2 দিয়ে 0কে গুণ করলে 0, এখানে থাকলো কত? 50টি। তাহলে 2 টাকার 50টি নোট সমান হচ্ছে 100 টাকা। এরপর দেখো পাঠ্য বইয়ের 77 পৃষ্ঠাতে আমরা একটু বড় অঙ্কর দিকে যাচ্ছি আস্তে আস্তে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 77-এ একটা অঙ্ক আছে, দেখো 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 25 পয়সা যোগ 2 টাকা সমান কত। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো এখানে পয়সা, এখানে পয়সা, এখানে পয়সা, এখানে পয়সা, এখানে আছে টাকা। তাহলে আমরা পয়সাগুলিকে আলাদা করে ফেলি। প্রথমে পয়সাগুলিকে যদি আমরা আলাদা করি তাহলে কত হয়? 5 যোগ 5 যোগ 5 যোগ 25 পয়সা। এই একটা ব্র্যাকেটের মাধ্যমে, এই ব্র্যাকেটের মাধ্যমে আমরা পয়সাগুলিকে আলাদা করে ফেললাম আর টাকাটাকে আলাদা করে ফেললাম। তাহলে এখন কত পয়সা হচ্ছে? 25, 5, 30, 5, 35 আর 5, 40। তাহলে এখানে পয়সা হচ্ছে কত? 40 পয়সা, আর টাকা হচ্ছে 2 টাকা। তাহলে এটা হচ্ছে
2 টাকা 40 পয়সা। তাহলে উত্তর হবে কত? 2 টাকা 40 পয়সা। এরপর দেখি আরেকটি, 25 পয়সা যোগ 50 পয়সা যোগ 50 পয়সা যোগ 10 টাকা যোগ 50 টাকা সমান কত? তাহলে এখানে কি করা যাচ্ছে দেখো, প্রথমে আমরা ঠিক একইভাবে পয়সাগুলিকে আলাদা করে ফেলি। 25 যোগ 50 যোগ 50 পয়সা যোগ 10 টাকা যোগ 50 টাকা। তাহলে টাকা দুইটাকে একসাথে করে ফেললাম আর পয়সাগুলোকে একসাথে করে ফেললাম। তাহলে 50 পয়সা হচ্ছে 100 পয়সা, আর 100 পয়সার সাথে 25 যোগ করলে হচ্ছে 125 পয়সা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 125 পয়সা 50 আর 10 যোগ করলে হচ্ছে 60 টাকা। কিন্তু আমরা একটা কথা জেনেছি যে 100 পয়সা সমান কি 1 টাকা। যখনই আমাদের এই পয়সার এখানে 99 পয়সার বেশি, অর্থাৎ 100 টাকা বা 100 পয়সা বা তার বেশি হবে, তখনই আমরা 100 পয়সাটাকে কী করব? আলাদা করে ফেলবো, আলাদা করে টাকার সাথে যোগ করে দেব। তাহলে এখানে যদি আমরা 125 পয়সা থেকে 100 পয়সাকে সরিয়ে ফেলি টাকার সাথে যোগ করার জন্য, তাহলে এখানে কত পয়সা থাকবে? এখানে থাকবে কি 25 পয়সা। এই যে দেখো 60 টাকার সাথে এখানের যে 100 পয়সা ছিল, ওই 100 পয়সাটাকে আমরা টাকার সাথে যোগ করে দিলাম। তাহলে কত হলো? 25 পয়সা 61 টাকা, অর্থাৎ 61 টাকা 25 পয়সা হচ্ছে আমাদের এটার উত্তর। এরপর আমরা আরেকটি অঙ্ক দেখি, যে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 78। এখানে দেখো 125 টাকা 58 পয়সা যোগ 57 টাকা 74 পয়সা। এটা যদি আমরা যোগ করি তাহলে কি হয়? এখানে কত থাকছে? 8 আর 4 12, 12 2 হাতে থাকলো কত? 1, 7 আর 1 8, 9 10 11 12 13। তাহলে এখানে 132 কি হলো? পয়সা। কিন্তু আমরা কি করব? 100 পয়সাকে তো সরিয়ে ফেলবো, কারণ 100 পয়সা সমান সমান কি 1 টাকা। তাহলে এখানে কি থাকবে? পয়সার এখানে থাকবে কত? 32 পয়সা। এখন এখানে যে 100 পয়সা সমান যে 1 টাকা, এই 1 টাকাটাকে আমরা কি করেছি? 1 টাকাটাকে আমরা টাকার সাথে যোগ করে দিলাম। তাহলে টাকার সাথে যোগ করলে কত থাকলো? 7 আর 1 8, 8-এর সাথে 5 যোগ করলে 8 9 10 11 12 13, 13 3 হাতে থাকলো 1, 5 আর 1 6 7 8 আর 1 এর 1। তাহলে আমাদের উত্তরটা হলো কি 183 টাকা 32 পয়সা। তাহলে আমি এই কথাটা আরেকবার বলি, যে যখনই 100 পয়সা বা তার বেশি থাকবে, তখনই আমরা কি করব? 100 পয়সার পরিবর্তে ওই পয়সাটাকে আমরা টাকায় রূপান্তর করে নেব। টাকায় রূপান্তর করে টাকার সাথে ওই পয়সাটার কাজ করব। অর্থাৎ 100 পয়সা যদি হয় তাহলে 1 টাকা, যদি যোগ করে 200 পয়সার বেশি হয় তাহলে 100 পয়সা যেহেতু 1 টাকা, 200 পয়সা তাহলে 2 টাকা হবে। এভাবে আমরা সামনের দিকে যাব। তাহলে এখানে উত্তর হলো 183 টাকা 32 পয়সা। এরপর আরেকটি অঙ্ক দেখি, 387 টাকা 81 পয়সা যোগ 2502 টাকা 74 পয়সা। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে একইভাবে আমরা এখানেও দেখতে পাচ্ছি 100 পয়সার বেশি হচ্ছে যোগফল, যে 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, আর 7 আর 8 যোগ করলে হচ্ছে 15, তাই তো? তাহলে 155 পয়সা। তাহলে এখান থেকে আমরা কি করব? 100 পয়সাকে সরিয়ে ফেলবো, কারণ এটা 100 পয়সা সমান কি 1 টাকা। তাহলে এখানে কত থাকছে? 55 পয়সা। আর এই যে 100 পয়সা, এই 100 পয়সাটাকে আমরা টাকার সাথে যোগ করে দিব। তাহলে 7 আর 1 8, 8 আর 2 10, 10-এর 0 হাতে থাকলো 1, 8 আর 1 9, 5 আর 3 8 আর 2 এর 2। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 2890 টাকা 55 পয়সা। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। বাসায় একটু প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে। এখানে কয়েকটা বিষয় শুধু মনে রাখলেই হবে, যে 100 পয়সা যদি বেশি হয়, 100 পয়সা বা তার বেশি যদি হয়, তাহলে সেই পয়সাটাকে আমরা টাকায় রূপান্তর করে নিব। এখন দেখি বিয়োগ অঙ্ক। এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে সবাই। এই অঙ্কটাতে কি দেখা যাচ্ছে? 85 টাকা 60 পয়সা আর বিয়োগ করবো কত? 32 টাকা 20 পয়সা। তাহলে এখানে কি হচ্ছে? এটা তো খুব সহজ, এখানে কোনো সমস্যাই নেই। 0 থেকে 0 বিয়োগ করলে 0, আর 2 আছে 6 হবে কত হলে 4, তাহলে 40 পয়সা। আর এইখানেও যেহেতু বড় সংখ্যা থেকে যেহেতু আমরা ছোট সংখ্যা বিয়োগ করছি, তাহলে খুব সহজেই বিয়োগ করা যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 2 আছে 5 হবে কত হলে 3, আর 3 আছে 8 হবে কত হলে 5, তাহলে 53 টাকা 40 পয়সা। খুব সহজেই আমরা এই বিয়োগটা করে ফেললাম।
এখন আমি যে অঙ্কটি তোমাদের দেখাবো এটি একটু ভালোভাবে খেয়াল করবে, সবাই একটু মনোযোগী হও। 140 টাকা 15 পয়সা বিয়োগ 97 টাকা 80 পয়সা। এখন এটাকে আমাদের বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করতে গেলে আমাদের কি করা উচিত দেখো তো। 15 পয়সা থেকে 80 পয়সা আমরা বিয়োগ করতে পারবো না, কারণ 15 পয়সাটা হচ্ছে ছোট আর 80 পয়সা কি বড়। তাহলে আমরা কি করব, আমরা এই পয়সার সাথে এখানে যে আছে 140 টাকা, এই টাকা থেকে আমরা এক টাকা এখানে নিয়ে যাব। 1 টাকা যদি নিয়ে যায় তাহলে কি দাঁড়ায় বিষয়টা একটু খুব ভালোভাবে খেয়াল করো। এই অঙ্কগুলোতে একটু সমস্যা হতে পারে, এগুলো একটু ভালোভাবে বুঝলে শেষ, সমস্যা তেমন হওয়ার কিছু নেই। যে এখানে 15 পয়সা আছে, কারণ 15 থেকে আমরা 80 বিয়োগ করতে পারছি না। তোমরা একটু রাফটা দেখো পাশে, এই 15 পয়সার সাথে আমরা এখান থেকে এক টাকা নিয়ে আসলাম। তাহলে 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এখানে আমরা 100 পয়সা যোগ করলাম, তাহলে এখন আমাদের কাছে পয়সা আছে কত? 115 পয়সা। এখন কিন্তু খুব সহজে আমরা 115 পয়সা থেকে 80 পয়সা বিয়োগ করতে পারছি। তাহলে 115 পয়সা থেকে 80 পয়সা বিয়োগ করলে থাকলো কত? 5 আর 8 আছে 11 হবে কত হলে? 3 হলে আর 1 মিলে গেল, তাহলে কত হলো? 35 পয়সা। এখন টাকার ক্ষেত্রে কি করব আর একটু খেয়াল করো, এইখানে এই রাফটা একটু খেয়াল করো ভালো করে। আমরা এই 140 টাকা থেকে কিন্তু 1 টাকা এই পয়সার সাথে যোগ করে ফেলেছি। এখন আমরা 140 টাকা থেকে ওই 1 টাকা আমরা বিয়োগ করে দিব, যেহেতু এখানে 1 টাকা সমান 100 পয়সায় যে 100 পয়সা আমরা যোগ করেছিলাম ওই টাকাটা আমরা কি করব, টাকা থেকে বিয়োগ করে দিব। যদি টাকা থেকে বিয়োগ করে দিই তাহলে কত থাকলো? 140 থেকে 1 বিয়োগ করলে থাকলো কত? 139। এখন কিন্তু 139 থেকে আমাদের 97 বিয়োগ করতে হচ্ছে, তাহলে 7 8 9 2 আর থাকলো কত? 9, আচ্ছা 13 হবে কত হলে? 4, তাহলে কত থাকলো? 42 টাকা। তাহলে আমরা খুব সহজে বিয়োগটা করে ফেললাম। ছোট মান থেকে বড় মান বিয়োগ করার জন্য, অর্থাৎ পয়সা ছোট পয়সা মানে এখানে 15 পয়সা থেকে 80 পয়সা বিয়োগ করার জন্য আমরা কি করলাম, কাজটা আমরা আরেকবার দেখি একটু, তাহলে বিষয়টা একদম সহজ হয়ে যাবে। যখনই পয়সার মানটা ছোট থাকবে এবং বড় কোনো পয়সার মান আমাদের বিয়োগ করতে বলবে, তখনই আমরা কি করব, পাশে যেই টাকা থাকবে ওই টাকা থেকে আমরা 1 টাকা নিয়ে আসবো। তাহলে এখানে 140 টাকা থেকে যদি আমরা 1 টাকা নিয়ে আসি, আমরা জানি 1 টাকা সমান কি 100 পয়সা, কারণ এখানে তো পয়সার সাথে তো টাকাকে রাখা যাবে না, পয়সার সাথে পয়সাই আনতে হবে। তাহলে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, এই জন্য 15-র সাথে আমরা 100 পয়সা যোগ করে দিলাম। তাহলে 115 পয়সা হলো। এখন আমরা খুব সহজে 80 পয়সা বিয়োগ করতে পারছি। তাহলে 80 পয়সা বিয়োগ করাতে আমাদের থাকলো কত? 35 পয়সা। আর এখানে কি থাকলো, যেহেতু 140 টাকা থেকে আমরা 1 টাকা নিয়ে গেলাম পয়সার জন্য, তাহলে 140 থেকে 1 আমরা বিয়োগ করে দিলাম। 140 থেকে 1 বিয়োগ করাতে হলো কত? 139 টাকা। এখন 139 টাকা থেকে 97 টাকা বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম 42 টাকা। তোমরা এখন এই ধরনের যে অঙ্কগুলি আছে বইয়ে, ওই অঙ্কগুলি যদি একটু প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাবে তোমাদের এটা সমাধান, আর সমস্যা কোনো হবে না। তাহলে উত্তর 42 টাকা 35 পয়সা। এখন আমরা আরেকটি অঙ্ক দেখি, যে মিনার 250 টাকা 25 পয়সা আছে, সে 120 টাকা 75 পয়সা দামের একটি গ্লাস কিনবে, সে কত টাকা ফেরত পাবে? তাহলে কত টাকা ফেরত পাবে যেহেতু বলছে, এই অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের মিনার কাছে যেই টাকাটা আছে ওই টাকা থেকে সে যত টাকা দামের গ্লাস কিনলো ওই টাকাটা যদি বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব কি তার কাছে কত টাকা আছে। তাহলে এখন কিভাবে এটা করব দেখো, 150 টাকা 25 পয়সা বিয়োগ 120 টাকা 75 পয়সা। এখন এটা কিন্তু ঠিক আগের অঙ্কটার মতোই, যে 25 পয়সা থেকে তো আমরা 75 পয়সা বিয়োগ করতে পারবো না। তাহলে আমরা কি করব, টাকা থেকে 1 টাকা ধার আনবো বা 1 টাকা নিয়ে আসবো ওখান থেকে। তাহলে 25 পয়সা আমাদের এখানে ছিল, আর 150 থেকে যদি আমরা 1 টাকা নিয়ে আসি, 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। এখন আমাদের কাছে কত পয়সা আছে? 125 পয়সা। তাহলে এই 125 পয়সা থেকে আমরা 75 পয়সা এখন বিয়োগ করে দিব। প্রথমে কিন্তু আমরা পয়সার সাথে কি করলাম, 1 টাকা বা 100 পয়সা যোগ করলাম। যোগ করাতে হলো কত? 125 পয়সা। 125 পয়সা থেকে এখন আমরা কি করছি, 75 পয়সা বিয়োগ করছি। তাহলে এখানে কত থাকলো? 0 7 8 9 10 11 12 5 আর হাতে 1 মিলে গেল। তাহলে কত থাকলো? 50 পয়সা। এখন টাকার ক্ষেত্রে কি করব, একইভাবে টাকার ক্ষেত্রেও আমাদের কাজটা একইভাবে করতে হবে, যে 250 টাকা এখানে ছিল। তাহলে যেহেতু পয়সার এখানে আমরা 1 টাকা নিয়ে গেলাম, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের কি করতে হচ্ছে, 1 টাকা
বিয়োগ করে দিতে হচ্ছে, কারণ পয়সার মধ্যে আমরা 1 টাকা নিয়ে যোগ করে দিয়েছি এর আগে। তাহলে এখানে থাকলো কত? 249 টাকা। এখন এই 249 টাকা থেকে আমরা 120 টাকা বিয়োগ করব। তাহলে কত হচ্ছে? 9, এখানে 2 আর এখানে 1, তাহলে কত থাকলো? 129 টাকা। আমরা 2টা এই ধারার বিয়োগ অঙ্ক করলাম। তোমাদের বইয়ে এই অঙ্কগুলাই একটু বোঝার মতো, আর বাকিগুলি তো তোমরা এমনিতেই বুঝো। তাহলে এটা আর বলার প্রয়োজন আছে বলে মনে করি না, তোমরা সবাই বুঝতে পারবে। যখনই ছোট মান থেকে আমরা বড় মান বিয়োগ করতে যাব, তখনই কি করব? পয়সার সাথে আমরা পাশের যে টাকা থাকবে ওই টাকা থেকে 1 টাকা নিয়ে আসবো। 1 টাকা সমান 100 পয়সা। 100 পয়সার সাথে আমরা ওই পয়সাটা যোগ করব। ওই যোগফল থেকে আমরা নিচের পয়সাটা বিয়োগ করব। বিয়োগ করার পর যেই 1 টাকা আমরা এখানে নিলাম, ওই 1 টাকা পাশের টাকা থেকে আমরা বাদ দিয়ে দিব। যে এখানে যেভাবে করলাম, যে 250 টাকা থেকে আমরা 1 টাকা বাদ দিব, তারপর নিচে যেই টাকা থাকবে ওই টাকা বিয়োগ করলেই আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে এতক্ষণ আমরা যেগুলি পড়লাম, দেখি একটু যে এখানে একটু কাজ বাকি রয়ে গেছে। যে মিনা তাহলে কি হলো? 129 টাকা 50 পয়সা ফেরত পাবে। তাহলে উত্তর 129 টাকা 50 পয়সা। এখন আমরা দেখি এতক্ষণ যে আলোচনাটা করলাম সেই আলোচনাগুলি সম্পর্কে আমরা কতটুকু জানতে পেরেছি একটু দেখি। যে বিনিময়ের মাধ্যম কোনটি? এরই মাঝে সবারই উত্তর দেওয়ার কথা। বিনিময়ের মাধ্যম কাকে বলা হয়? মুদ্রা। আর আমাদের দেশে বিনিময়ের মাধ্যম কি? আমাদের দেশে বিনিময়ের মাধ্যম হচ্ছে টাকা। বাংলাদেশের মুদ্রার নাম কি? তাহলে বাংলাদেশের মুদ্রার নাম কি? আমি মাত্রই বলে ফেললাম, বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। 100 পয়সা সমান কত টাকা? সবারই পারার কথা। 100 পয়সা সমান কত? 1 টাকা। বর্তমানে বাংলাদেশে কয়টি কাগজে নোট প্রচলিত আছে? তাহলে বর্তমানে বাংলাদেশে কয়টি কাগজে নোট প্রচলিত আছে একটু দেখো। 1 টাকার নোট, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। তাহলে মোট কয়টি হলো? 10টি। আমাদের দেশে বর্তমানে কাগজে নোট প্রচলিত আছে কয়টি? 10টি। 110 পয়সা যোগ 90 পয়সা সমান কত টাকা? তাহলে কি হচ্ছে? এখানে আমরা যোগ করব পয়সাগুলো, পয়সার সাথে পয়সা। যে 110 পয়সার সাথে 90 পয়সা যোগ করলে কত হচ্ছে? 0 0 1 1 2। তাহলে কত হলো? 200 পয়সা। যেহেতু 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 200 পয়সায় কত হবে? 2 টাকা। উত্তর 2 টাকা। 1 টাকার 100টি নোট সমান কত? এটা সবাই সহজেই বুঝতে পারছো। 1 দিয়ে যদি আমরা 100কে গুণ করি তাহলে পেয়ে যাব 1 টাকার 100টি নোট সমান হচ্ছে 100 টাকা। 2 টাকার কতটি নোট সমান 100 টাকা? তাহলে 2 টাকার কয়টি নোট লাগবে 100 টাকা হতে? এক্ষেত্রে আমরা কি করব? 2 দিয়ে আমরা 100কে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 2 টাকার কতটি নোটে 100 টাকা হচ্ছে। তাহলে 2 দিয়ে যদি 10কে ভাগ করা হয়, 5 দুগুণে 10, 0 2 0 0 থাকলো কত? 50টি। তাহলে 2 টাকার 50টি নোট সমান হচ্ছে কত? 100 টাকা। তাহলে 110 পয়সা সমান কত টাকা? এক্ষেত্রে আমরা কি করব? 110 পয়সা সমান কত টাকা বলা হয়েছে। তাহলে 110 পয়সার মধ্য থেকে আমরা জানি যে 100 পয়সা সমান কি? 1 টাকা। তাহলে 100 পয়সা যদি আমরা বাদ দিয়ে দিই, 100 পয়সা যদি আমরা বাদ রাখি, তাহলে এখানে 10 পয়সা থাকবে। আর এই 100 পয়সার পরিবর্তে আমরা কি লিখব? 1 টাকা। তাহলে এখানে কি হলো? 110 পয়সা সমান 1 টাকা 10 পয়সা। আশা করি সবাই বুঝতে পারছো বিষয়গুলো। এখন সবাই খাতা কলম নিয়ে একটু রেডি হও। আমি কিছু বাসার কাজ দিব তোমাদের, বাসায় এই অঙ্কগুলি করবে, তাহলে এই চ্যাপ্টারের সবকটা অঙ্কই তোমরা করতে পারবে। এই অঙ্কগুলি যদি করতে পারো তাহলে সবগুলো অঙ্কই হয়ে যাবে বাসায়। দেখো, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 78-এর 1 2 3, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 79-এর 1 2 3 4 5, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 80-এর 1 2 3 4 5। তাহলে মোট কয়টি অঙ্ক দিলাম? এখানে 5টি, এখানে 5টি, 10 আর 3 13টি অঙ্ক। তোমরা বাসায় এই অঙ্কগুলি করবে। আমাদের অনলাইনে ক্লাস চলছে, জুম ক্লাসে। তোমরা ক্লাস টিচারদেরকে, তোমাদের যে বিষয় শিক্ষক থাকবে তাদেরকে অঙ্কগুলি বলবে, দেখাবে যে তোমরা এই অঙ্কগুলি বাসায় করতে পারছো কি না।
যদি কোনো সমস্যা হয় তাহলে বিষয় শিক্ষকের সাহায্য নেবে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।